আমি বলবো যে দিস ইজ ভেরি ইউনিক, ভেরি ইউনিক। মানে একটি গ শ্রেণীর পৌরসভার জন্য এটি একটি অনন্য অসাধারণ একটি কাজ। বাস্তবায়নের বিষয়টি আমি পরে বলছি, আমি আমার অবজারভেশনটা বলছি। দিস ইজ ভেরি ইউনিক ওয়ার্ক। একটি গ শ্রেণীর অনেক প্রথম শ্রেণীর পৌরসভা, কিছু কিছু পৌরসভা বিশেষ শ্রেণীরও ছিল, সেগুলা পরে সরকার যখন প্রথম দ্বিতীয় তৃতীয় 3 ভাগে করলো, বিশেষ শ্রেণীর গুলা প্রথম শ্রেণীর হয়ে গেছে। যেমন ধরেন ফেনী পৌরসভা, এটি প্রথম শ্রেণী, একসময় এটি বিশেষ শ্রেণী ছিল। বা কক্সবাজার পৌরসভা, অনেক বড় বড় পৌরসভা। নোয়াখালী পৌরসভা, বিশাল বড় পৌরসভা, যেগুলো এক একটি সিটি কর্পোরেশন হওয়ার মতন যোগ্য। সেই পৌরসভাগুলোতে আপনি গিয়ে খোঁজ নেন এই ধরনের একটি বাজেট বই আছে কিনা। পাইলে ভালো, না পেলে তুলনা করবেন। আই অ্যাপ্রিশিয়েট হিম। যেটা নাজিরহাট, সেই নাজিরহাট একটা সুন্দর এবং এমন একটি আকর্ষণীয় জনপদ হবে যে জনপদ ঢুকতে থেকে দেশের মানুষ বুঝতে পারা পরিচিত। এখানে যে মেয়র দায়িত্ব পেয়েছেন আপনারা, উনি একজন সচেতন ব্যক্তি, আমাদের মিডিয়া মাধ্যম একজন কলামিস্ট, যদিও বা এখন মেয়র হওয়ার পর আমাদের ওনার লেখালেখি বন্ধ হয়ে গেছে। তো আমরা ওনাকে সাধুবাদ জানাই আমাদেরকে আমন্ত্রিত করার জন্য। আমরা আপনাকে কমিটমেন্ট দিচ্ছি, আপনার এই উন্নয়নের অগ্রযাত্রায়, আপনার এই নিরন্তর প্রচেষ্টায় আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। এবং আপনাকে আমরা আপনার ভিতরে যখনই আপনার ডাক দেবেন আমাদেরকে, আমরা আপনাদের ডাকে সাড়া দেব এবং আপনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হিসেবে কাজ করবো। চৌধুরী আসলে একটা সামাজিক ব্যক্তিত্ব। মেয়র নির্বাচিত হওয়ার আগে থেকে কিন্তু উনি মোটামুটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। তো দায়িত্বভার গ্রহণ করার পর থেকে উনি নাজিরহাট পৌরসভাকে সাধারণ বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। আমরা যতটুকু জেনেছি উনি সর্বোচ্চ বরাদ্দ পেয়েছেন ইতিমধ্যে। তো নাজিরহাট পৌরবাসী আশাবাদী ওনার যে সহযোগিতা আছে এই সময়ের মধ্যে নাজিরহাট এই পৌরসভাকে সুন্দরভাবে সাজাবেন, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। কারণ আমরা জানি আমাদের লাইনে সংগঠন, উনি এলাকার যে সামাজিক শৃঙ্খলা রক্ষা, অসামাজিক কার্যকলাপ, সমাজবিরোধী যারা তারা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে উনি অত্যন্ত সোচ্চার। আমরা আশা করব অসামাজিক কার্যকলাপ, অসামাজিক কাজের সাথে যারা জড়িত এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে উনি একটি বিশেষ ভূমিকা পালন করবেন। নাজিরহাট পৌরসভায় আপনারা যারা বিভিন্ন পেশার যারা আছেন এবং নাজিরহাট পৌরবাসীর সাথে আমাদের অনুরোধ থাকবে, তাই চৌধুরী যেহেতু নির্বাচিত দ্বিতীয় মেয়র, উনি নাজিরহাট পৌরসভায় উনি আপনাদের জন্য কাজ করবেন, নাজিরহাট পৌরসভাকে উনি সাজাবেন। আপনারা ওনাকে সর্বাত্মক সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন। দেশের আমাদের মেয়র সাহেব বলেছেন, দেশের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বিভিন্ন নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে সমাজে। যে বুঝে না সেও কথা বলে, যে জানে না সেও কথা বলে। যেমন কোটা বিরোধী আন্দোলন। আমি গত পরশু বোধহয় মসজিদে মাগরিবের নামাজ পড়ার জন্য যাচ্ছি, 3 জন ছেলে, একজন জামালউদ্দিন সাহেবের স্কুলের শিক্ষক বলল খণ্ডকালীন সহ, বলতেছে হাজার হাজার মানুষ মেরে ফেলছে বাংলাদেশে আজকে, হাজার হাজারের মধ্যে চট্টগ্রামের মুরাদপুরে 500 জন। আমার 500 জন যদি মুরাদপুরে মারা যায় এটা কিয়ামতই হয়ে যাবে। ওরা বলতেছে, আমি তোমরা জানলে কেমন করে? আমরা খবর দেখতেছি তো, আমাদেরকে একটু দেখো। আমি আর আমার ভাই একজন হাফেজ মাওলানা সাথে ছিল, সেও বলতেছে আপনারা এবার বসে পুকুরের ঘাটে, মসজিদের ঘাটে দুঃখবাজি করছেন, আপনাদেরকে শিক্ষিত মনে হচ্ছে, কিন্তু কুশিক্ষায় শিক্ষিত, শিক্ষিত হল নাই। শিক্ষিত হলে গুজব ছড়াতেন না। এই ঘটনাগুলো নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেশে সৃষ্টি করার জন্য হায়েনার দল সুযোগ খুঁজে বসে আছে।
আমি তারপর দিন একজন রাজনৈতিক নেতার বক্তব্য গতকালেই বোধহয় শুনলাম, পত্রিকায় দেখলাম, জনগণ নেমে পড়ুন, তার বাপের চাকর জনগণ, তার কথায় নেমে পড়বে রাস্তায়, নেমে পড়ুন রাস্তায়। রাস্তা তুমি বানাইছো না কে বানাইছে? এই স্বাধীন দেশ, তোমাদের কোনো ভূমিকা নাই, তোমাদের কোনো ইয়ে নাই। সেই স্বাধীন দেশের নাগরিক আমরা, স্বাধীন দেশের বীর মুক্তিযোদ্ধারা, জাতি রতন্দ্র প্রহরী হিসেবে যারা খ্যাত, তারা এখনো বহুজন বেঁচে আছে, তাদের সন্তান সন্ততি যারা আছে, সমাজের শিক্ষিত বুঝদার মানুষরা আছে, চিন্তাশীল মানুষরা আছে। বাংলাদেশ মনে করেছ যে যা ইচ্ছা তাই করবে, এটা হবে না, হতে পারবে না। আমাদের টোটাল বাজেট 2024-25-এ সেটা হচ্ছে টোটাল 97 কোটি টাকা। আপনারা জানেন এই নাজিরহাট পৌরসভা একটা সি ক্যাটাগরির পৌরসভা। এই সি ক্যাটাগরির একটা পৌরসভায় 97 কোটি টাকার বাজেট ঘোষণা, এটা অনেকে হয়তো মনে করেন এটা একটা বিশাল একটা চ্যালেঞ্জ। ইনশাআল্লাহ আমি মনে করি এই চ্যালেঞ্জ আমি উত্তরণ করতে পারবো যদি আপনারা আমার সাথে থাকেন। আমাদের বিভিন্ন খাতে যে আমাদের আয়ের খাত সমূহ আমি আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্স হচ্ছে একমাত্র প্রধান আয় যেটা দিয়ে একটা পৌরসভা বলেন, একটা সিটি কর্পোরেশন বলেন, এটা পরিচালিত হয়। এখান থেকে স্টাফের বেতন সহ যাবতীয় খরচাদি এখান থেকে মেনটেন করতে হয়। আমাদের ট্যাক্সের সম্ভাব্য আয় আমরা ধরেছি 3,58,50,000 টাকা। আমাদের রেট যেটা ধরা হচ্ছে 10 লক্ষ টাকা। ফিস, বিভিন্ন ফি বাবদ আমরা ধরা হচ্ছে 8 লক্ষ টাকা। ইজারা বাবদ আমরা আয় ধরেছি 1,40,44 টাকা। অন্যান্য আয় 36,50,000 টাকা। অবকাঠামো ও উন্নয়নমূলক কাজের জন্য সরকারি অনুদান বা বরাদ্দ যেটা আমরা এটা ধরেছি 88,29,00,000 টাকা। এবং আমাদের সর্বমোট আয়ের খাত যে খাতগুলো রয়েছে সেখান থেকে আমরা ধরেছি 93,86,00,000 টাকা। এবং আমাদের যে ব্যয়ের খাতগুলো আমি একটু আপনাদের জানাতে চাই। ব্যয়ের খাতগুলো হচ্ছে সাধারণ সংস্থাপন ব্যয়, যেটার মাধ্যমে আমাদের স্টাফদের স্যালারি দিতে হয়, বিভিন্ন আমাদের অফিসিয়াল খরচগুলো মেনটেন করতে হয়, এবং মেয়র কাউন্সিলরদের ভাতা সহ সমস্ত খরচ এখান থেকে দেওয়া হয়। সেটা হচ্ছে 1,39,40,00,000 টাকা এক বছরে। কর নির্ভর ও আদায় 2 লক্ষ টাকা। স্বাস্থ্য ও বয় প্রণালী 57 লক্ষ টাকা। শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান 10 লক্ষ টাকা। বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ 1 লক্ষ টাকা। খেলাধুলা ও সংস্কৃতি 2 লক্ষ টাকা। অন্যান্য সংস্থাপন ব্যয় 86 লক্ষ টাকা। বিবিধ ব্যয় 7 লক্ষ টাকা। অবকাঠামো ও উন্নয়নমূলক কাজ 90,25,00,000 টাকা। এই হচ্ছে আমাদের টোটাল ব্যয়ের খাত। এখানে টোটাল ব্যয় দেওয়া হচ্ছে 93,82,00,000 টাকা। আমাদের যে আয় 97 কোটি টাকা, এটা সমাপনী ব্যয় দেওয়া হয়েছে 3,58,00,000 টাকা। এখানে একটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আমাদের যে ট্যাক্সের বিষয়টা, আমরা কিন্তু কোনো ট্যাক্স অতিরিক্ত ধার্য করি নাই। আগের যে রেটটা ছিল সেই রেটে বরাবর রাখা হয়েছে। আমরা অতিরিক্ত ট্যাক্স ধার্য না করে আমরা এই 97 কোটি টাকা বাজেট আমরা প্রণয়ন করেছি। আমরা এখানে কয়েকটি বিষয় আপনাদের জ্ঞাতার্থে আমি জানাতে চাই। সেটা হচ্ছে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে, অর্থাৎ 2023 সালের 14 মে থেকে আজকের দিন পর্যন্ত আমরা যে বিভিন্ন অনুদান দিয়েছি, বিভিন্ন কাজ করেছি, সেটার একটা তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিশেষ করে আমাদের যে গরিব, অসহায় এবং দুস্থদের আর্থিক সাহায্য, এগুলো হচ্ছে চিকিৎসা এবং ঘর মেরামত খাতে আমরা দিয়েছি 72 জনকে। এক বছরে আমরা 72 জনকে দিয়েছি 5,10,000 টাকা। বিভিন্ন মসজিদে আমরা অনুদান দিয়েছি মেরামতের জন্য, আর সেটা হচ্ছে 1,45,000 টাকা। বিভিন্ন মাদ্রাসায়, তার মধ্যে 8টি মাদ্রাসা আমরা দিয়েছি ইতিমধ্যে 2,20,000 টাকা। বিভিন্ন মাজার, একটি মাজারে দেওয়া হচ্ছে 20,000 টাকা।
বিভিন্ন মন্দির, 3টা মন্দির আমরা দিয়েছি 40,000 টাকা। বিভিন্ন স্কুল, 3টি স্কুলে আমরা 50,000 টাকা দিয়েছি। পূজা মণ্ডপে 10টি পূজা মণ্ডপে দিয়েছি 80,000 টাকা। মোট আমরা 1 বছরে এই খাতে ব্যয় করেছি 10,65,000 টাকা। আমরা বিভিন্ন অর্থ বছরের আয়ের তুলনামূলক একটা বিবরণী তুলে ধরতে চাই, যেটা আমরা এই অর্থ বছরে এসে আমরা কোন পর্যায়ে আছি সেই জিনিসটা আপনাদের সামনে, বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আমি। আমরা যে অর্থ বছর 21-22 অর্থ বছরে আমাদের হোল্ডিং ট্যাক্স আমরা পেয়েছিলাম 43,97,702 টাকা, এবং 22-23 অর্থ বছরে আমরা পেয়েছিলাম 37,73,385 টাকা। আমাদের 23-24 অর্থ বছরে, অর্থাৎ আমার এই অর্থ বছরে আমরা পেয়েছি 58,36,093 টাকা। এটা কোনো কর বৃদ্ধি ছাড়া এটা আমরা পেয়েছি। এটা আমরা একটু জোর দিয়েছি আমাদের মানুষ যেন কর দেওয়ার যে অভ্যাসটা করতে পারে, সেটাকে আমরা বেশি জোর দিয়েছি। কারণ আমরা যদি 1 টাকা দিই, সরকার আমাকে 99 টাকা দেবে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। কারণ আমাদের যে এই যে 97 কোটি টাকা যে বাজেট আমরা নিয়েছি, এখানে কিন্তু সরকারের বিশাল একটা অংশ, আমাদের ট্যাক্সের অংশটা একেবারে খুবই নগণ্য। তো সুতরাং আমরা যদি এটা, আমাদের নাগরিক দায়িত্ব হচ্ছে আমরা যেন সঠিক সময়ে আমাদের ট্যাক্স গুলো পরিশোধ করি, এবং সেখানে আমরা কনসিডার করার চেষ্টা করব যে যতটুকু আমরা ব্যক্তি ভেদে আমরা চেষ্টা করি, এগুলো আমরা যে যতটুকু সম্ভব আমরা কনসিডার করার চেষ্টা করি। তো এখানে ইজারা থেকে যেটা 20-21-22 অর্থ বছরে এসেছিল 1,02,85,882 টাকা। 22-23 অর্থ বছরে 94,20,400 টাকা। আমি দায়িত্ব নেওয়ার পর এটা এসেছে 1,36,42,625 টাকা ইজারার ক্ষেত্রে। ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে 21-22 ছিল 13,43,000, 22-23 ছিল 15,60,000, এবং আমাদের এই অর্থ বছরে, যেটা গত অর্থ বছর 23-24, সেখানে এসেছে 17,84,000 টাকা। দোকান ভাড়া 21-22 ছিল 82,000, 22-23 ছিল 1,58,900, এবং 23-24 অর্থ বছরে এসেছে 1,40,500। বিভিন্ন কম বিক্রি সেখানে 21-22 ছিল 71,880 টাকা, 22-23 ছিল 1,45,000, এবং 23-24 এটা এসে দাঁড়িয়েছে 1,68,950। ওয়ারিশ এবং কর্তব্য পত্র যেগুলো আমরা দিয়ে থাকি, সেখান থেকে 21-22 এসেছে 2,49,940 টাকা। 22-23 অর্থ বছরে এসেছে 3,33,950 টাকা, এবং আমাদের এই গত অর্থ বছরে আমরা পেয়েছি 4,12,900 টাকা। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি আমাদের আয়টা বৃদ্ধি করার জন্য, এবং আমরা সেটা অ্যাচিভ করতে পেরেছি। এবং আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে নাজিরহাট পৌরসভা, এটা হচ্ছে একটা গভর্নমেন্ট পৌরসভা। আমি দায়িত্ব নেওয়ার পর আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, এই নাজিরহাট পৌরসভা এটা ছিল ইউনিয়ন পরিষদ অফিস। এই ইউনিয়ন পরিষদ অফিস এটা কিন্তু খতিয়ানে ছিল ইউনিয়ন পরিষদের নামে। আমার আগে ছিল 5-3-8 বছর, প্রায় 8.5 বছর। তো আমি যখন এই খতিয়ানগুলো দেখলাম, আমার একটা টার্গেট ছিল যে নাজিরহাট বাজারের মতো বা নাজিরহাট পৌরসভার মতো একটা পৌরসভায় এই ধরনের একটা অফিস কোনোভাবে মানায় না। নাজিরহাট পৌরসভার যেরকম একটা উন্নত সমৃদ্ধ এলাকা, এই সমৃদ্ধ এলাকার সাথে নাজিরহাট পৌরসভার অফিসটা মানায় না। সেই লক্ষ্যে আমি চিন্তা করেছিলাম আমি প্রথমে আমার অফিসটাকে সাজাবো। কিন্তু এখানে বিষয় হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্ট, গভর্নমেন্টের যে রিকোয়ারমেন্ট, একটা ভূমির উপর সরকারের যে অনুদান পাওয়ার কথা, সেটা রিকোয়ারমেন্ট ছিল 36 শতক। 36 শতক জায়গা আমাদের এখানে না থাকাতে আমরা কিন্তু সরকারের কাছে ওই বিল্ডিং, আমাদের অফিস বিল্ডিং এর জন্য আমরা অ্যাপ্লাই করতে পারছি না। সেক্ষেত্রে আমরা এইগুলা করতে গিয়ে দেখলাম যে আমাদের নাজিরহাট পৌরসভার
যে খতিয়ানটা এটা পৌরসভার নামে নাই। আমি 1 মাসের মধ্যে আমাদের তৎকালীন সহকারী কমিশনার ভূমি মহোদয়, যিনি প্রমোশন নিয়ে চলে গেছেন, তাকে ফোন দিলাম এবং আমাদের স্টাফ গেছেন এবং 1 মাসের মধ্যে আমরা এটা নাজিরহাট পৌরসভার নামে আমাদের বর্তমানে খতিয়ান আমরা সৃজন করেছি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের যেহেতু আমাদের জায়গা নাই, আমরা এখন একটা পরিকল্পনা নিয়েছি। আপনার সামনে দেখতে পাচ্ছেন যে উত্তর পাশে যে কনস্ট্রাকশনটা হচ্ছে, এটা হচ্ছে 4 তলা বিশিষ্ট একটা বিল্ডিং হবে। ওখান থেকে এল শেপ করে এখানে আমাদের ইঞ্জিনিয়ার রাজীব বাবু খুব কষ্ট করে যাচ্ছেন।